ওয়ালাইকুম আসসালাম। সাংগঠনিক। হ্যাঁ, আজকে আমরা কি ভাইয়া পড়বো কোন বলেন তো? বিষয় আজকে পড়ানো হবে? আজকে বলেন তো, আপনাদের সাংগঠনিক বলতে আচরণ। হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের শিডিউল তো সপ্তাহে 3 দিন, 3 সাবজেক্ট, তাই না? জি। আচ্ছা, রুমা আপা, আপনি কি আজকে কথা বলতে পারবেন? আমি কিন্তু আপনার দেখতে পাচ্ছি, সব ঠিক আছে। ভলিউম 200% বাড়ানো। একটু ট্রাই করেন, দেখেন হয় কিনা। থ্যাংক ইউ খালেদ ভাই, নাসরিন আপা, অনেক ধন্যবাদ। তা আজকে আমি পাঠ পরিকল্পনা আপডেট করতে পারি নাই, কারণ হচ্ছে আমি সকাল থেকে সন্ধ্যা এই বিকাল পর্যন্ত রাস্তায় ছিলাম, বাড়িতে আসছি। তো আজকে আমরা সাংগঠনিক আচরণ পড়ব। এর আগের দিন আমরা পড়ছি ব্যবসায় পরিসংখ্যানের একটা অধ্যায়ের কিছু প্রশ্ন পড়ছি। ভিডিওটা আছে, ঠিক আছে? বোধহয় আমি দেইনি এই ভিডিওটা, অথবা দিতে পারি, আপনারা ভিডিওটা দেখবেন। ঠিক আছে। তো মূলত আমরা এখন যে প্রশ্নগুলো পড়বো সেটা হচ্ছে দশম ব্যাচের জন্য যেগুলো ট্রিপল স্টার, আর নবম ব্যাচের জন্য যেগুলো ট্রিপল স্টার, শুধুমাত্র এই প্রশ্নগুলো আমরা এখন শেষ করব। অর্থাৎ যে প্রশ্নগুলো পড়বো বলে দেব নবম ব্যাচের জন্য, সেটা তাদের জন্য কিন্তু আসবেই ইনশাআল্লাহ। আর অষ্টম ব্যাচের জন্য যেটা ট্রিপল স্টার বলবো, দেখবেন আপনারা ওই প্রশ্নগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। তো এখন আমি সাংগঠনিক আচরণটা পড়ি। আগামী শনিবার আমরা কিন্তু ব্যবসায় পরিসংখ্যান পড়বো, ঠিক আছে? ধারাবাহিকতা ঠিক রাখলে আপনাদের খুব ভালোভাবে কোর্স শেষ হবে। তো সাংগঠনিক আচরণে কিছু প্রশ্ন আছে নবম ব্যাচের জন্য, খুব ইম্পর্ট্যান্ট। তা প্রথম সেটা হলো, সংগঠন কি? আচরণ এবং সংগঠনকে কিভাবে ব্যাখ্যা করবেন? আচরণ এবং সংগঠনকে, এই দুইটা জিনিসকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ঠিক আছে। আর প্রথমে সংজ্ঞা আসবে, সেটা হচ্ছে সংগঠন কি। তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথমে আমরা পড়ি সংগঠন কি। সংগঠনের সংজ্ঞা, আপনি যদি শুধু এই প্রামাণ্য সংজ্ঞাটা দিতে পারেন বাংলা অথবা ইংরেজিতে, তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, এই যে হচ্ছে সংগঠনের সংজ্ঞা। এখন এতটুক লিখবেন কিনা, 3 মার্ক যদি আসে, প্রথমে ক নাম্বারে যদি এই প্রশ্নটা আসে, তাহলে সাধারণত নোটে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু লেখাটা কিন্তু মানে সম্ভব এবং উচিত। তারপরে আমরা অনেক সময় এতটুকু 3 মার্কের জন্য লিখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই প্রখ্যাত সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন্স যেভাবে সংগঠনকে সংজ্ঞায়িত করেছেন, আমরা ঠিক সেইভাবে বাংলা সংজ্ঞাটা আমরা দিব। যদি সম্ভব হয় বাংলাটা বাদ দিয়ে ইংরেজিটাই দিব। Organizations are social units of human groupings deliberately constructed and reconstructed to seek a specific goals. Talcott Parsons। এর অর্থ কি? সংগঠন হলো একটি সামাজিক একক যা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে ইচ্ছাকৃতভাবে গঠিত ও পুনর্গঠিত হয়। আমরা এই সংজ্ঞাটা আবার একটু বুঝি, দেখেন কি বলছে ট্যালকট পার্সনস, কি বলছে দেখেন। সংগঠন হলো একটি সামাজিক একক, প্রথমে আপনি এই কথাটুকু লিখবেন, তারপরে লিখবেন যা কি করে, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে, মানে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে গঠিত ও পুনর্গঠিত হয়। গঠিত হয় মানে আপনি গঠন করলেন, গঠন করার পরে আবার ওটা পুনরায় কখনো কোনো সমস্যা দেখা দিলে মাঝে মধ্যে আপনি পুনর্গঠন করলেন। ঠিক আছে, মানে কনস্ট্রাক্টেড আর রিকনস্ট্রাক্টেড, গঠন পুনর্গঠন, বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে এবার আমরা এই ট্যালকট পার্সনস এর নিমুক্ত সংজ্ঞাটা দেবার পাশাপাশি আমরা উপরে 2-1 লাইনের সংগঠন কি সেটা লিখবো, আর নিচে 1 লাইনে ভূমিকা দিব। তাহলে আপনার 3 মার্কের 3-এ 3 পাওয়ার জন্য সেটা উপযুক্ত হবে। উপরে কি বলছে দেখেন, সংগঠন বলতে মানুষের যে কোনো ঐক্যবদ্ধ কর্ম প্রয়াসকে বোঝায়। সমাজ বিজ্ঞানীরা সংগঠনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ কেউ সংগঠনকে সামাজিক একক বলেছেন,
কেউ কেউ সমাজ সোশ্যাল সিস্টেম বলেছেন। দুইটা জিনিস, কেউ কেউ সংগঠনকে কি বলেছেন, সামাজিক একক বলেছেন, আবার কেউ কেউ বলেছেন সোশ্যাল সিস্টেম। আপনি এই দুইটা বাক্য মনে রাখেন, দুটো শব্দ মনে রাখেন, দুইটা বাক্য মনে থাকবে। আর একটা বাক্য কি আছে, সমাজবিজ্ঞানের বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করে সমাজকে। আর প্রথম বাক্যটা হচ্ছে সংগঠন বলতে মানুষের যে কোনো কর্ম প্রয়াসকে বোঝায়, ঐক্যবদ্ধ কর্মপ্রয়াস, একার নিজের কর্ম না, সবার মিলে ঐক্যবদ্ধ কর্মপ্রয়াসকে বোঝায়। ঠিক আছে, এরপরে দেখেন দেখেন মানুষ যখন এককভাবে কোনো জটিল কাজ নিয়ে সম্পাদন করতে পারে না, তখন একে অপরের সাহায্যে তা সম্পন্ন করার উদ্যোগ নেয়। এভাবে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কতিপয় সাধারণ লক্ষ্য অর্জনের জন্য নিজেরা সংগঠিত হয় এবং সৃষ্টি করে সংগঠনের। আপনি যদি টেলকট পার্সনের সংজ্ঞাটা মনে না রাখতে পারেন বা লিখতে না পারেন, তাহলে আপনি এখান থেকে শুরু করবেন আপনার সংজ্ঞা, সংগঠনের সংজ্ঞা এতটুক, বুঝতে পারছেন? আর উপরে ভূমিকা হিসেবে এতটুক দিবেন, সংজ্ঞাটা এতটুক। যদি এইটুক মনে রাখতে না পারেন, তবে এতটুক যদি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার সংখ্যাটা পরিপূর্ণ হয়ে যাবে এবং সহজে ভালো মার্কস পাওয়ার ব্যবস্থা হবে। ক্লিয়ার? এরপরে কেউ যদি পুরোটা দিতে চান, তাহলে আমি সাধারণত ভূমিকা দিব, এরপরে এটা দিব, তারপরে এখান থেকে দিব। ওখান থেকে হয়তো এতটুকু দিব না, কিন্তু 2 লাইন বাদ যেতে পারে, এখান থেকে 1 লাইন বাদ যেতে পারে। ঠিক আছে, তাহলে বুঝলেন আপনার সংগঠন কি, কাঠামোটা বুঝলেন। এবার সংগঠনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এতটুকু পড়ি দেখেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা এখানে মিসিং। সংগঠনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ ঠিক আছে, মিসিং না, অবলিক মানে হচ্ছে এই সংগঠন কি, সংগঠন ব্যাখ্যা করবেন, একই উত্তর। এখানে আপনাকে বলা হয়েছে সংগঠন কাকে বলে, এটা আপনি কিভাবে বোঝাবেন। এখন আপনি যদি এইভাবে বুঝাই দেন, এই উপরের এখানে অনেক কিছু আপনার নিজের কথা ঢুকবে। আপনি বিজ্ঞানীর সংজ্ঞা দিয়ে দিলেন, উপসংহারে নিজের কিছু কথা ঢুকাইলেন, উপরে এই যে তাদের মতে, এখানে বিজ্ঞানীদের মতামত দিলেন, আপনি কিছু কথা ঢুকাই দিলে আপনি এই সংজ্ঞাটাকে এই দ্বিতীয় অংশ হিসাবে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? এবার তাহলে আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য কি, এটাই দেখি। দেখেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্যগুলো আমরা পড়ি। প্রথমে বলি আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠন কি। আনুষ্ঠানিক সংগঠন মানে হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান, মনে করেন আপনার ব্যাংকের শাখা, আপনি যে শাখায় কাজ করেন সেটা হচ্ছে একটা সংগঠন, সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন। মানে হলো সেখানে নির্দিষ্ট নিয়ম কানুন আছে, কর্মী বাহিনী আছে, সবকিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে। ওখানে কিভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ করবেন সেটাও বলা আছে। ঠিক আছে, ওই অফিসের কাজগুলো কিন্তু আপনি চায়ের আড্ডায় বসে ছাড়েন না, কাজে এটা হলো আনুষ্ঠানিক সংগঠন। আর অনানুষ্ঠানিক সংগঠন কি, মনে করেন আপনারা কর্মস্থলের বাইরে গিয়ে যদি আপনি আপনার বসের সাথে, আপনার সহকর্মীর সাথে কোথাও বসেন, আড্ডা দেন, সেখানে যদি আপনি কাজটা সেরে নেন, অথবা আপনি সেখান থেকে যদি কাজের কোনো অংশ আদান প্রদান করেন, ঠিক আছে, সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। বুঝতে পারছেন? তাহলে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগের সব পার্থক্যটা পড়বো। দেখেন, প্রথমে এখানে একটা বানান একটু ভুল আছে, একটু কারেকশন করে নিয়ে। এখানে অনুষ্ঠানিক হয়েছে, অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক, বুঝতে পারছেন? এটা একটু কারেকশন করে নিয়ে। আনুষ্ঠানিক দেখেন, পূর্ব নির্ধারিত কাঠামো ও নিয়ম অনুসারে পরিচালিত সংগঠন। আপনি আপনার প্রতিষ্ঠানের কথা ধরেন, সেখানে কিন্তু পূর্ব নির্ধারিত কাঠামো এবং নিয়ম অনুযায়ী পরিচালিত সংগঠন। আর অনানুষ্ঠানিক সংগঠনটা কি, সামাজিক ও সাংস্কৃতিক আচারের ভিত্তিতে গঠিত সংগঠন। বুঝতে পারছেন? সামাজিক এবং সাংস্কৃতিক আচারের ভিত্তিতে মানে হলো কোনো রুলস রেগুলেশন দরকার নাই, সেখানে আপনি আপনার সহকর্মীর সাথে ব্যক্তিগতভাবে কি ধরনের আচরণ করেন সেটার মাধ্যমে এখানে অনানুষ্ঠানিক সংগঠন গড়ে উঠবে। অথবা শুধু যে প্রাতিষ্ঠানিক সংগঠনের বাইরে গিয়ে অনানুষ্ঠানিক সংগঠন আপনাদের নিয়ে গঠিত হবে যারা কাজ করেন একসাথে, সেটা না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে যে অনানুষ্ঠানিক, আমরা যে মানে আনুষ্ঠানিকতা ছাড়া যে মানে সংগঠিত হই, সেটাও কিন্তু অনানুষ্ঠানিক সংগঠন। সংজ্ঞাটা বুঝতে পারছেন? এবার উদ্দেশ্য দেখেন, এই পাশের গুলো কিন্তু মনে রাখবেন, তাহলে আপনি করতে পারবেন যে কি কি কোন কোন পার্থক্য লিখতেছেন। উদ্দেশ্য কি, নির্দিষ্ট লক্ষ্য অর্জন, প্রশাসনিক বা বাণিজ্যিক উদ্দেশ্য। প্রশাসনিক বা বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য কিন্তু আনুষ্ঠানিক সংগঠন, বা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। আর অনানুষ্ঠানিক সংগঠনের উদ্দেশ্যটা কি, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান সংরক্ষণ ও বাস্তবায়ন। বুঝতে পারছেন? এখানে কিন্তু প্রশাসনিক বা বাণিজ্যিক উদ্দেশ্য
ঠিক আছে, এবার গঠন প্রণালীটা আমরা দেখি। পূর্ব নির্ধারিত নিয়ম, নীতি এবং আইনের ভিত্তিতে গঠিত আনুষ্ঠানিক সংগঠনগুলো, ঠিক আছে। আর অনানুষ্ঠানিক সংগঠনগুলো কি, পূর্ব নির্ধারিত কোনো নীতি, নিয়ম, আইনের ভিত্তিতে কিন্তু গঠিত হয় না, প্রথাগত এবং সামাজিক রীতিনীতির ভিত্তিতে গঠিত অনানুষ্ঠানিক সংগঠন। বুঝতে পারছেন? যেমন দেখেন, উদাহরণটা কি, বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উৎসব, ঠিক আছে। যদিও ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় বিধিবিধান থাকে, তবে ধর্মীয় অনুষ্ঠানটা আপনি কিভাবে পালন করবেন কোরআন হাদিস সেটা বলে দেয়, ধর্ম গ্রন্থগুলো সেটা বলে দেয়, ঠিক আছে। কিন্তু সেটা তো আপনি নামাজ নিজের মতন করে পড়তেছেন, আপনাকে কিন্তু নির্দিষ্ট মানে সময়সীমা বেঁধে দেওয়া আছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে স্বাধীনতা পাচ্ছেন, ঠিক আছে। এখানে কোনো জোর জুলুমের বিষয় নাই। কাজেই সামাজিক উৎসব, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো করেন, ঈদ পালন করেন, এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করেন, এগুলো সবই অনানুষ্ঠানিক সংগঠন। আর আনুষ্ঠানিক সংগঠনের উদাহরণটা কি, সরকার, বিদ্যালয়, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান ইত্যাদি, ঠিক আছে। এবার দেখেন নিয়ন্ত্রণ, আমরা জানি যে সবকিছু নিয়ন্ত্রিত হয়। আনুষ্ঠানিক সংগঠনগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়, লিখিত আইন দ্বারা এবং বিধি নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর অনানুষ্ঠানিক সংগঠনগুলো সামাজিক রীতিনীতি এবং প্রথা দ্বারা নিয়ন্ত্রিত। সামাজিক রীতিনীতি এবং প্রথা, যেমন মনে করেন আপনাদের এলাকায় সামাজিক উৎসবে কি কি প্রথা, কি কি রীতিনীতি আছে, সেটা কিন্তু আপনারা মেনে নিবেন, মেনে চলবেন। তার মানে আপনারা আপনাদের অনানুষ্ঠানিক যত সংগঠন আছে বা অনানুষ্ঠানিক ভাবে যতগুলো যখন যখন আপনারা সংগঠিত হচ্ছেন, ঠিক আছে, একত্রিত সংগঠিত হওয়াটাই কিন্তু একটা সংগঠন। যখন আপনারা সংগঠিত হচ্ছেন তখন কিন্তু সামাজিক রীতিনীতি এবং প্রথা দ্বারা চলতেছে সেটা, ঠিক আছে। এরপরে দেখেন সদস্যতার ধরন, মানে সদস্যরা, মেম্বার্স, তারা কিভাবে এর মধ্যে ইনক্লুড হবে এবং তাদের নিয়ম কি। নির্দিষ্ট নিয়ম অনুসারে সদস্য অন্তর্ভুক্ত করা হয়। আনুষ্ঠানিক সংগঠন, মনে করেন প্রশাসনিক বা বাণিজ্যিক একটা প্রতিষ্ঠান, সেখানে চাইলেই কি আপনি ঢুকতে পারবেন? গিয়ে বললেন যে আমি এক প্রতিষ্ঠানে আমি ঢুকবো, হবে না। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঢুকতে হবে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনাকে থাকতে হবে। আর অনানুষ্ঠানিক সংগঠনগুলো সাধারণত ঐতিহ্যগতভাবে সম্প্রদায়ের ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করা হয়। যেমন আপনি আমার সম্প্রদায়, আপনি ঢুকে গেলেন, ঠিক আছে, আসছো, ওকে। তাহলে বুঝতে পারছি সদস্যতার ধরনটা কি। এবার স্থিতিশীলতা, স্থিতিশীলতা মানে কি, মানে হলো একটা প্রতিষ্ঠান গঠন হবার পরে সেটা কতদিন টিকবে, নাকি নাকি টিকবে না, ঠিক আছে। অথবা এটা কি 2 দিন পর এই সংগঠনটা ভেঙে যাবে, এটা হচ্ছে স্থিতিশীলতা। অর্থাৎ আজকে গঠন হলো, কালকে ভেঙে গেল, আবার গঠন হলো, এরকম না। এখানে কি হয় দেখেন, আনুষ্ঠানিক সংগঠনের ক্ষেত্রে সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং আনুষ্ঠানিক কাঠামোর অধীনে পরিচালিত। আর অনানুষ্ঠানিক সংগঠনগুলো কি হয়, অনেক ক্ষেত্রে অস্থায়ী, নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য পরিচালিত। যেমন আপনারা আপনার প্রতিষ্ঠানের বাইরে যখন বিভিন্ন পিকনিক স্পটে যান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন, আপনারা প্রতিষ্ঠানের মানে ছুটি কাটাতে যান, বিনোদনে যান, তখন কিন্তু সেইটা একত্রিত হচ্ছেন, সেখানেও কিন্তু কিছু নিয়ম কানুন আছে, কিন্তু সেটা কিন্তু আনুষ্ঠানিক রুলস অনুযায়ী হচ্ছে না, ওটা একটা অনানুষ্ঠানিক সংগঠন। চায়ের আড্ডা দিচ্ছেন, ওটা আনুষ্ঠানিক সংগঠন। বুঝতে পারছেন? তার মানে এখানে কয়টা আছে দেখেন, 3, 4, 5, 6, 7টা আছে। যদি 8 মার্ক আসে আপনি 7টা দিলে যথেষ্ট, ঠিক আছে। তাহলে আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য পড়লাম। এখানে 2টা প্রশ্ন পড়লাম, 2টাই কিন্তু হয় নবম ব্যাচের জন্য, না হলে 10ম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। এবার এখানে দেখেন 2 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপকীয় দক্ষতা সমূহ বর্ণনা করুন। দেখেন ব্যবস্থাপকীয় দক্ষতা, অনেক দক্ষতা আছে একজন ব্যবস্থাপকের, ঠিক আছে। কিন্তু সাধারণত ব্যবস্থাপকীয় দক্ষতা মূলত প্রধানত 4টা। একজন ব্যবস্থাপকের মধ্যে যে কোনো লেভেলের, সে সুপারভাইজার হোক বা মিডিল লেভেলের ম্যানেজার হোক অথবা হায়ার লেভেলের ম্যানেজার, 3 প্রকার। ব্যবস্থাপক 3 স্তরের, যে স্তরের হোক না কেন তাদের কি থাকে, প্রত্যেকের কিছু দক্ষতা থাকা লাগবে। তো মূলত একজন ব্যবস্থাপকের 4টা দক্ষতা থাকতে হবে। 4টার যদি একটা ঘাটতি হয় তাহলে উনি প্রকৃতপক্ষে যোগ্য বা ভালো ব্যবস্থাপক না। আমরা এই 4টা দেখি। এই প্রশ্নটা আসলে আপনি কি লিখবেন, ব্যবস্থাপকীয় দক্ষতা, প্রথমে ভূমিকা লিখবেন, ঠিক আছে। এখানে ব্যবস্থাপকের দক্ষতা সমূহ, এখানে আপনি যে প্যারাগ্রাফ আছে এটাতে ভূমিকা দিবেন, তারপরে নিচে লিখবেন ব্যবস্থাপকের সাফল্যের সাথে সংশ্লিষ্ট দক্ষতা সমূহ নিচে বর্ণনা করা হলো, এটা লিখে ক নাম্বার দিবেন, খ নাম্বার দিবেন। এই চিত্রটা আপনি এই ক এর পরে দিবেন না, যদি চান দিতে পারেন, কারণ যিনি দেখবেন খাতা তিনি বুঝে নেবেন। চিত্রটা আপনি এই ক, খ, গ, ঘ এই 4টার আগেই দিতে পারেন উপরে, ঠিক আছে। এখানে এই পেজের ফরম্যাটের কারণে মাঝখানে দিছি। এবার দেখেন কারিগরি দক্ষতা, মানবীয় সম্পর্ক দক্ষতা, অনুধাবন দক্ষতা, সমস্যা নির্ণয়ন দক্ষতা। বুঝতে পারছেন 4টা দক্ষতা। এখন দেখেন টেকনিক্যাল দক্ষতা, একজন ব্যবস্থাপকের যদি ন্যূনতম কোনো টেকনিক্যাল দক্ষতা না থাকে তাহলে হবে না। টেকনিক্যাল মানে শুধু যে কম্পিউটার জানবে সেটা না, ওটা তো জানবেই, পাশাপাশি
অন্যান্য যত বিষয়, যত টেকনিক্যাল দিক আছে সবগুলো ওনাকে জানতে হবে। যোগ বিয়োগের টেকনিক্যাল বিষয়টা ওনাকে জানতে হবে, কথার কথা। তার মানে টেকনিক্যাল কারিগরি দক্ষতা বলতে আমরা যা যা বুঝি সবকিছু ওনার মধ্যে মোটামুটি ওনার যেটা লাগে ওনার সেক্টরে সেটা থাকতে হবে, ন্যূনতম পরিমাণ থাকতে হবে। 2 নম্বর আছে মানবীয় সম্পর্ক দক্ষতা। মানবীয় মানে তো বুঝতে পারছেন, হিউম্যান রিলেশনস স্কিল মানে হচ্ছে কর্মীদের সাথে ওনার সম্পর্ক, এটা কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট রুলস অনুযায়ী পরিচালিত হবে, তাহলে কিন্তু হবে না, এখানে আরো মানবীয় বিষয়গুলো থাকবে। 3 নম্বর হচ্ছে অনুধাবন দক্ষতা। উনি একজন কর্মীর সমস্যা যেমন অনুধাবন করবেন, কর্মীর বাস্তবতা অনুধাবন করবেন, তেমনি উৎপাদনের বাস্তবতা, উৎপাদনের সমস্যা অনুধাবন করবেন, মানে অনুধাবন করার দক্ষতা। 4 নম্বর হচ্ছে সমস্যা নির্ণয়ন দক্ষতা, মানে উনি মানে কি সমস্যা হতে পারে, কি সমস্যা হচ্ছে সেটা নির্ণয় করতে পারেন। এই হলো 4টা দক্ষতা। তাহলে আমরা উপর থেকে পড়ি। ব্যবসা ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো ক্ষেত্রে হোক না করে একজন সফল ব্যবস্থাপকের কতিপয় দক্ষতা থাকা প্রয়োজন। একটু সাউন্ড আসতেছে বোধহয়, কার কাছ থেকে সাউন্ড আসতেছে? আমি অল্পনা আপা, আপনি একটু মিউট করে দেন, যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন, ঠিক আছে? বোধহয় যে পেজটা উল্টানো, আপনি নোট উল্টাচ্ছেন সেই শব্দটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি একটা ঠিক প্রশ্ন করবো এই আছে, যে অল্পনা আপা বুঝতে পারছেন? মানে চিত্রটা কি হ্যাঁ, আচ্ছা, ওকে, বাধ্যতামূলক? বলেন। হ্যাঁ হ্যাঁ, চিত্রটা বাধ্যতামূলক কখন? আমি বলি, চিত্রটা কি শোনেন, মাঝে যে এই যে বাধ্যতামূলক মানুষের ছবি, দেখেন? হ্যাঁ আমি আমি বলতেছি কথাটা শুনেন। মাঝে যে একটা মানুষের ছবি আছে, এখানে মানুষ দিবেন, এখানে ব্যবস্থাপক শব্দ লিখবেন, ব্যবস্থাপক। হ্যাঁ, আর এই যে 4টা দক্ষতা আছে, এইটা চিত্রটা দেখেন, ব্যবস্থাপকের দক্ষতা সহ বর্ণনা করুন। এই প্রশ্নে হয়তো মনে করতেছেন চিত্রটা না দিলেও হবে, তবে এই একই প্রশ্নের কিছু বিষয় আছে, যেমন এইটা দেখেন, এই প্রশ্নটার কিন্তু চিত্র দেওয়া লাগবে, কারণ চিত্র দেখেন, চিত্র অনেক সময় চায় ব্যবস্থাপনা প্রক্রিয়ার আন্তঃক্রিয়াশীল প্রকৃতি, দেখছেন চিত্রের সাহায্যে চিত্র চাইছে, এটা দিতে হবে। তবে এইটার চিত্র সাধারণত চায় না, তবে একটা ক্ষেত্রে চাইতে পারে, সেটা কি? আমি একটু বলি চিত্রের প্রসঙ্গে। ব্যবস্থাপকের যে 4টা দক্ষতা আছে, সেই 4টা দক্ষতা যে 3 স্তরের ব্যবস্থাপক আছেন, বা মধ্য স্তরের, উপরের লেভেল এবং নিচের লেভেলের যে ব্যবস্থাপক, ঠিক আছে, এই 3 স্তরের ব্যবস্থাপকদের সব ধরনের দক্ষতা সমান পরিমাণে দরকার না। যেমন কারিগরি দক্ষতা, এইটা মেশিন চালানোর দক্ষতা, উৎপাদনের, এইটা কি আপনার টপ লেভেলের ম্যানেজমেন্টের দরকার? উৎপাদন তো করবে একবার সুপারভাইজার। এটা দেখেন, সুপারভাইজার কিন্তু সরাসরি উৎপাদন করতেছে না, কারণ সুপারভাইজার কি একজন ম্যানেজার। উৎপাদন করবে কে? সুপারভাইজারের অধীনস্থ কর্মীরা। এখন কর্মীদের মধ্যে থেকে কিন্তু সুপারভাইজার হয়। এখন কর্মীরা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা কিন্তু টপ লেভেলের ম্যানেজার, এমডি অথবা আপনার ডিপার্টমেন্টের ম্যানেজার, উনি কিন্তু সরাসরি এসে দেখবে না। সরাসরি ওনার অতটা টেকনিক্যাল দক্ষতা, মেশিন চালানোর দক্ষতা দরকার নাই, তবে কিছুটা জানতে হবে, সেটা তুলনামূলকভাবে কম। কার তুলনায় কম? সুপারভাইজারের তুলনায় কম। আবার দেখেন মানবীয় সম্পর্ক দক্ষতাটা, এইটা টপ, যদি মনে করেন 3 স্তরের ম্যানেজারের মধ্যে যে ম্যানেজার সরাসরি কর্মীদের ছুটি দিবেন, কর্মীদের বিভিন্ন বিষয় দেখভাল করবেন, সুযোগ সুবিধার বিষয় দেখভাল করবেন, অথবা কর্মীদের সাথে বেশি সম্পর্কিত, হেড অফিসে কিন্তু কর্মী নাই তেমন, প্লান্টে কর্মী আছে, কাজে প্লান্ট ম্যানেজারের সাথে প্লান্ট ম্যানেজারের মানবীয় সম্পর্ক দক্ষতাটা একটু বেশি দরকার। উনি হচ্ছে কি মিড লেভেলের ম্যানেজার, বুঝতে পারছেন? আর সুপারভাইজার প্রতিদিন কর্মীদের ছুটি দিচ্ছে, কর্মীদের সাথে উনি মিশতেছে, সুপারভাইজারের মানবীয় সম্পর্ক দক্ষতাটা একটু বেশি রাখতে পারে। আবার আপনি যদি অন্যভাবে ঘোরাই চিন্তা করেন, তাহলে হয়তো বলতে পারেন যে না, টপ লেভেলের ম্যানেজারের মানবিক সম্পদ বেশি দরকার। মানে যেভাবে আপনি বুঝেন, এই যে বই প্রশ্নে যেভাবে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, তার মূল বক্তব্য হচ্ছে সব স্তরের সুপারভাইজারের এই 4 দক্ষতা সব পরিমাণে দরকার না। এই প্রশ্নটা যদি আসে যে স্তর ভেদে ব্যবস্থাপক দক্ষতার তারতম্য রয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, আসলে তখন এই চিত্রটা দিতে হবে বোঝানোর জন্য, বুঝতে পারছেন? মূল বইতে দেখতে পারেন, পৃষ্ঠা উল্টায়, ঠিক আছে, চিত্রটা ওই প্রশ্ন অনুযায়ী আছে, ওইভাবে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? ওই জন্য চিত্র লাগবে, কিন্তু ব্যবস্থাপকের দক্ষতা লিখতে গেলে চিত্রটা লাগবে না। ওকে, এবার তাহলে দেখেন কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে ব্যক্তির যে কোনো ধরনের প্রক্রিয়া বা কৌশল সম্পর্কিত জ্ঞান বা যোগ্যতাকে বোঝায়। উদাহরণস্বরূপ হিসাব বিজ্ঞানী, প্রকৌশলী, টাইপিস্ট এবং সুতারের কথা বলা যায়। এসব পেশাদার ব্যক্তিদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা বা যোগ্যতাকে কারিগরি দক্ষতা বলা হয়। এই দক্ষতাগুলো অপারেটিং লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিং লেভেল তো বুঝতে পারছেন, ওই যে একটু আগে বললাম, যারা সরাসরি অপারেশনে থাকবে তারা।
ব্যবস্থাপনার সর্বনিম্ন পর্যায়ে ধরনের দক্ষতা অত্যাবশ্যক। এই যে আমি এতক্ষণ যা বললাম দেখছেন, সর্বনিম্ন পর্যায়ে এটা দরকার, কারিগরি দক্ষতা। ওকে, এবার মানবীয় সম্পর্ক দক্ষতা দেখেন, এই ধরনের দক্ষতা বলতে সহকর্মীর সাথে কার্যকরভাবে কাজ করার এবং গ্রুপ ওয়ার্ক সম্পাদনের যোগ্যতাকে বোঝানো হয়। ঠিক আছে, গ্রুপ ওয়ার্ক মানে কর্মীদের সাথে সরাসরি যিনি যে ম্যানেজার কাজে লেগে আছেন সেটা তার। উচ্চপদস্থ কর্মকর্তা নিম্নপদস্থ লোকেদের প্রতি কতটা মানবিক আচরণ করবেন সেটা অবশ্যই ব্যবস্থাপকের দক্ষতা। বুঝতে পারছেন? নিম্নপদস্থ লোকেদের সাথে উচ্চপদস্থরা কেমন ব্যবহার করবেন সেটা কি অবশ্যই ওই ব্যবস্থাপকের মানে উচ্চপদস্থ ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এ ধরনের দক্ষতা খুবই প্রয়োজন, তা না হলে মানবীয় আচরণের অভাবে কর্মীরা কাজে উৎসাহী হন না। এখানে দেখছেন আমি একটু বললাম না, এখানে কি দরকার? উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এই ধরনের দক্ষতা খুবই প্রয়োজন, কারণ সাধারণত কোন প্রেক্ষাপটে এরা বলছে, সাধারণত উচ্চপদস্থ যারা তারাই অধস্তনদের নিয়ন্ত্রণ করে, সেই হিসাবে উচ্চপদস্থদের মানবিক সম্পর্ক দক্ষতা বেশি দরকার সেটা বলছে। ঠিক আছে, তাহলে 1 আর 2 বুঝতে পারছেন। এবার 3 নম্বর দেখেন, অনুধাবন দক্ষতা। একজন ব্যবস্থাপকের সাংগঠনিক বিষয়াদির বিভিন্ন দিক সঠিকভাবে হৃদয়ঙ্গম করার ক্ষমতা হল অনুধাবন দক্ষতা। এরূপ দক্ষতা ব্যবস্থাপকের চিন্তন শক্তির উপর নির্ভর করে। ব্যবস্থাপকের এমন ধরনের মানসিক দক্ষতা থাকা দরকার। দেখেন এখানে যে প্যারাগ্রাফ গুলো আছে আপনি চাইলে অর্ধেকটাও লিখতে পারেন, কারণ খাতায় লিখতে গেলে এইখানে বইয়ের অর্ধেকটা লিখতে গেলে আপনার ভালোভাবে ফুলে ফেপে এই বইয়ের মতন সাইজ হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, ব্যবস্থাপকের এমন মানসিক দক্ষতা থাকা দরকার যা নিয়ে তিনি বুঝতে পারেন সংগঠনের কার্যকলাপ কিভাবে পরিচালিত হচ্ছে, বহির্জগতের সাথে বাইরের পরিবেশের সাথে সংগঠনের সম্পর্ক কিরূপ থাকা প্রয়োজন এবং বর্তমানে কিরূপ আছে, সংগঠনের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য বিধান করা যায় কিভাবে। এই যে বিষয়গুলো নিচে বললাম, এই বিষয়গুলো একজন ম্যানেজার বুঝতে পারবেন তখনই যখন ওনার অনুধাবন দক্ষতা বা কনসেপচুয়াল স্কিলটা আছে। সমস্যা নির্ণয় দক্ষতাটা কি? ডাক্তার যেমন রোগীর লক্ষণ বিশ্লেষণ করে রোগ নির্ণয় করেন, তেমনি একজন ব্যবস্থাপকের ও প্রতিষ্ঠানের সমস্যাবলী বিশ্লেষণ করে সমস্যার সমাধান দিতে হয়। তাই ব্যবস্থাপকের সমস্যা নির্ণয় দক্ষতা থাকা অপরিহার্য। ঠিক আছে, এখন উপসংহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছে, আধুনিক বিশ্বে একজন ব্যবস্থাপকের দক্ষতার আরো বহু দিক রয়েছে, যে বলছিলাম না যে অনেক আছে। কেননা বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বের প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে হলে দক্ষ এবং বহুমুখী গুণাবলীর অধিকারী হওয়া ব্যবস্থাপক প্রয়োজন। তারপরেও উপরোক্ত 4টি মৌলিক দক্ষতা ব্যবস্থাপকের থাকা চাই। তাহলে আপনি ভূমিকার উপসংহারে কি বলছেন? যে বিশ্বায়নের যুগে একজন ব্যবস্থাপকের অনেক দক্ষতা থাকা দরকার, কিন্তু এই 4টি মৌলিক দক্ষতা একজন ব্যবস্থাপকের মধ্যে অবশ্যই থাকা চাই। এই 2টা বাক্য দিলে উপসংহারটা হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন এবং এই পার্থক্যটা বুঝতে পারছেন, সংজ্ঞাটা বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে আমরা 2টা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্নের ভিতরে অনেক প্রশ্ন আছে কিন্তু উত্তর একটা, আপনাদের একটু প্রশ্নটা বুঝাই। ব্যবস্থাপনার কার্যাবলী, উত্তর যা। ব্যবস্থাপনা কেন একটি প্রক্রিয়া, উত্তর তাই। দেখেন এখানে কিন্তু ওই যে প্রক্রিয়া বললে চিত্রটা কিন্তু সাধারণত গুরুত্ব হয়ে পড়ে দেওয়া। ঠিক আছে, আর কার্যাবলী বললে হয়তো চিত্রটা আপনি দিচ্ছেন না। আপনারা নবম ব্যাচে যারা অ্যাসাইনমেন্ট করছেন তাদের কিন্তু এই চিত্রটা বোধহয় না, সরি এটা না, সরি, তাদের জন্য সংগঠনের একটা চিত্র দেওয়া লাগছিল। আচ্ছা, এবার আমরা পড়ি। ব্যবস্থাপনার কার্যাবলী আসলে আপনি একই যে উত্তর লিখবেন, ব্যবস্থাপনা কেন একটি প্রক্রিয়া, সেটা একই উত্তর। তবে প্রক্রিয়া বললে আপনাকে প্রক্রিয়া শব্দ উচ্চারণ করে ভূমিকা সাজাইতে হবে। আর অবলিক দিয়ে আরেকটা প্রশ্ন দেখেন, ব্যবস্থাপনা প্রক্রিয়ার আন্তঃক্রিয়াশীল প্রকৃতি। আন্তঃক্রিয়াশীল মানে কি? প্রশ্নটা বুঝেন, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার পরে আরেকটা। এখানে দেখেন আন্তঃক্রিয়াশীল প্রকৃতি আর প্রক্রিয়া দুটো কিন্তু এক কথা। প্রক্রিয়া মানে তো বুঝতে পারছেন যে একটা করলেন, করার পরে আরেকটা, এটা হচ্ছে প্রক্রিয়া। মানে ব্যবস্থাপনার যে কার্যাবলী একটার সাথে একটা রিলেটেড। আচ্ছা, এরপর অবলিক দিয়ে আবার কি বলছে, একজন ব্যবস্থাপক যে স্তরেই কাজ করুন না কেন তাকে কিছু মুখ্য ভূমিকা পালন করতে হয়। এটা বোধহয় অষ্টম ব্যাচে আসছিল। ঠিক আছে, এই কথাটা মুখ্য ভূমিকা পালন করতে হয়। এই বক্তব্যের আলোকে আপনি ব্যবস্থাপকের বিভিন্ন ভূমিকার প্রেক্ষাপটে উক্তির যথার্থতা আলোচনা করবেন। বিভিন্ন ভূমিকার প্রেক্ষাপটে এখানে কিন্তু বলছে ব্যবস্থাপক যে স্তরে থাকেন না কেন তাকে অনেক কাজ করতে হলেও কিছু মুখ্য কাজ করতে হয়। সেই মুখ্য মানে প্রধান, সেই প্রধান কাজগুলোই আমরা আজকে পড়বো। ঠিক আছে, এখন আপনি চাইলে ব্যবস্থাপনা কার্যাবলী বললে আপনি 8টা 10টা কার্যাবলী দিতে পারেন, কিন্তু যেহেতু বইয়েতে আপনার টোটাল 4টা কার্যাবলী মূল কার্যাবলী হিসেবে উল্লেখ করা হয়েছে, কাজে আপনি এই 4টা কার্যাবলী এই চিত্রটা দিয়ে দিলে আপনার প্রশ্নটা কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার দেখেন, বুঝতে পারছেন? এই প্রশ্নটা একটু বুঝেন, তাহলে এই প্রশ্নটা যেভাবে ঘুরাই ফিরে আসুক পারবেন। যদি প্রশ্নটা আসে ব্যবস্থাপনার প্রক্রিয়ার আন্তঃক্রিয়াশীল প্রকৃতি এটা, অথবা ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, তাহলে আপনাকে কিছু কথা ভূমিকায় দিতে হবে। এখানে ভূমিকায় 2টা প্যারা আছে, আপনি 2টা প্যারা দিবেন না, কিন্তু যেহেতু প্রশ্ন অনেক এই জন্য আমি 2টা প্যারা রাখছি। আপনি বোঝাই পুরো প্যারাগ্রাফটা পড়ি। দেখেন,
যদিও ব্যবস্থাপকেরা বহু রকমের কাজ করে থাকেন, তাদের কাজগুলোকে কতিপয় সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে গণ্ডিবদ্ধ করে প্রধানত 4টি প্রধান কার্যাবলীতে বিভক্ত করে আলোচনা করা হয়। এই 4টি ব্যবস্থাপকের কাজ হলো পরিকল্পন, সংগঠিতকরণ, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। বুঝতে পারছেন? তার মানে উপরের প্যারাগ্রাফটা দিলে আপনি অনেক কাজ আছে, এর মধ্যে আপনি 4টা কেন লিখবেন সেটা আপনি স্যারকে বুঝাইতে পারবেন। ব্যবস্থাপনার কার্যাবলী আসলে আপনি এই প্যারাগ্রাফটা দিয়ে আপনি এই প্রশ্নটা 4টা পয়েন্টে দিয়ে দিলে আপনি 8 মার্কের উত্তর লেখা হয়ে যাবে আপনার। 8-এর জন্য স্যার 8টা পয়েন্ট চাইবে না যদি এই ভূমিকাটা দেন। ঠিক আছে, গেল। এরপরে দেখেন, যদি আন্তঃক্রিয়াশীল প্রকৃতি আসে অথবা প্রক্রিয়া আসে তখন আপনাকে এই কথাগুলো দিতে হবে। দেখেন, এখানে উক্ত কাজগুলোর প্রেক্ষাপটে মানে হলো এই 4টা। এখানে আপনি লিখবেন কি এই প্যারাগ্রাফের সাথে, ব্যবস্থাপকীয় 4টি প্রধান কার্যাবলী হলো এইটা। তাহলে লিখবেন উক্ত কাজগুলোর প্রেক্ষাপটে ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়। সাধারণত প্রক্রিয়া বা প্রসেস হলো কোনো কাজ করার সুসংবদ্ধ উপায়, সিস্টেমেটিক ওয়ে অফ ডুইং থিংস। ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলা হয় কেন? দেখেন, প্রক্রিয়া বলা হয় এজন্য যে সব ব্যবস্থাপকই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কতিপয় পারস্পরিক সম্পর্কযুক্ত কাজে নিয়োজিত থাকেন। ভালো করে এই কথাটা বুঝেন, সব ব্যবস্থাপকই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কতিপয় পারস্পরিক সম্পর্কযুক্ত, ওই যে প্রক্রিয়া বা আন্তঃক্রিয়াশীল, তার মানে কি পারস্পরিক সম্পর্কযুক্ত। সব ব্যবস্থাপকই এই পারস্পরিক সম্পর্কযুক্ত কাজে নিয়োজিত থাকেন, এই জন্য ব্যবস্থাপককে কি বলা হয়? প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এখন আমরা 4টা প্রক্রিয়া পড়বো, চিত্রটা দিয়ে দেব। ব্যবস্থাপনার কার্যাবলী আর 4টা দিয়ে দিছে, এইভাবে চিত্র আকারে দিয়ে দেবেন যেহেতু প্রক্রিয়া বলছে। আমরা তাহলে প্রথমটা কি আছে দেখেন, একজন ব্যবস্থাপক পরিকল্পনা গ্রহণ করেন এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। যদি এটি তার প্রথম কাজ। এখানে এটি তার প্রথম কাজ। পরিকল্পন প্রক্রিয়ার প্রথম ধাপ হলো প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য, গোলস বা অবজেক্টিভ নির্ধারণ করা। একটা প্রতিষ্ঠান কি করবে সেটা নির্ধারণ করা পরিকল্পনা। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ এবং সেকশনের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়। এরপর লক্ষ্যের সাথে মিল রেখে সুশৃঙ্খল উপায়ে লক্ষ্য অর্জনের জন্য কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচি নেওয়া মানেই হলো সিদ্ধান্ত। তাহলে আপনি 1 নম্বর পয়েন্টে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, 2টা কথা লিখেন। পরিকল্পনা সিদ্ধান্ত 2টা রিলেটেড এবং 2টা একসাথে বর্ণনা করা যায়, আপনি 2টা শব্দ লিখেন একসাথে। বুঝতে পারছেন? এরপরে সংগঠিতকরণ, প্রশ্ন করবেন। একটু সূক্ষ্ম বিষয় যদি মনে করেন যে প্রশ্নটা শোনেন, আমরা সবাই বিষয়গুলো বুঝে ফেলছি, কিন্তু কেন প্রশ্ন করার কথা বলি, পরীক্ষায় লেখার জন্য একটা কাঠামো দরকার, সুশৃঙ্খল কাঠামো দরকার। সেই কাঠামো ছাড়া যদি আপনি পড়ে যান তাহলে আপনি লিখবেন, কাঠামোবিহীন ভাবে লেখা হবে, আপনি লিখেও কুলাইতে পারবেন না। এই জন্য কাঠামো দরকার। আপনি চিন্তা করেন কোন পয়েন্টে কি আছে। ঠিক আছে, অনেক বড় বড় প্যারাগ্রাফ ছোট করেন। সংগঠিতকরণ, দেখেন, পরিকল্পনার পরেই আপনাকে কিন্তু এই কথাটা বলতে হবে, যেহেতু প্রক্রিয়া পড়তেছেন, আন্তঃক্রিয়াশীল প্রকৃতি পড়তেছেন, মানে এটার পরে এটা আসছে, সে কথা বলা ভালো। পরিকল্পনার পরেই সংগঠিতকরণের কাজ শুরু। সংগঠিতকরণ হলো কর্মী সংস্থান। কর্মী সংস্থান মানে তো বুঝতে পারছেন, কর্মী খোঁজা, কর্মী খুঁজে আনা। কর্মী নিয়োগ, খুঁজলেন, খোঁজার পরে নিয়োগ দিলেন। দেখেন, এখানেও কিন্তু এই সংগঠিতকরণের ভিতরে যে শব্দগুলো আমরা পড়বো, সংগঠিতকরণের যে কাজগুলো পড়বো, সেগুলোও কিন্তু একটার সাথে একটা রিলেটেড। প্রথমে কর্মী সংস্থান মানে সার্কুলার দেওয়া, তারপরে হচ্ছে কর্মী নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দেওয়া। কর্মী নিয়োগ দিলেন, তাদের প্রশিক্ষণ দিলেন, তারপরে হচ্ছে তাদের মধ্যে কাজ বন্টন করলেন। ঠিক আছে, বিভিন্ন কাজকে সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি গ্রুপিং করলেন। কাজ বন্টন করার পরে আবার কাজ গ্রুপিং করলেন বা কাজে বিভক্ত করলেন। এরপরে সাংগঠনিক কাঠামো সৃষ্টি করলেন, কর্তৃত্ব রিপোর্টিং সম্পর্ক নির্ধারণ করলেন। মানে সংগঠিতকরণ করার জন্য যা যা করা দরকার, এখানে যা যা আছে আপনি তার থেকে 2, 4, 5টা কম বেশি দিয়ে দিলেন। শেষে বাক্যটা হচ্ছে, এই সার্বিক সংগঠিতকরণ প্রক্রিয়া একজন ব্যবস্থাপকের যে গুরু দায়িত্ব। ঠিক আছে, বড় পয়েন্ট প্যারাগ্রাফে এভাবে আপনি ছোট করবেন। আচ্ছা, এবার 3 নম্বরে কি আছে, নেতৃত্ব দান। দেখেন, 2টা করলেন তাহলে কিন্তু শেষ হলো না। 3 নম্বর কাজ, এই দেখেন, কেন প্রক্রিয়া বা আন্তঃক্রিয়াশীল প্রকৃতি, মানে এই 1 নম্বরের পরে কিন্তু 2 নম্বর আসতেছে, 2 নম্বরের পরে 3 নম্বর। আপনি 3 নম্বর না দিয়ে 4 নম্বরে যেতে পারবেন না। প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং প্রতিষ্ঠানের সম্পদ ও কার্যাবলী সংগঠিত করার পর, মানে কি 2 নম্বরের পরে পরিকল্পনা মোতাবেক কর্ম সম্পাদনের জন্য কর্মীদেরকে নেতৃত্ব দিতে হবে। সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা, সর্বোত্তম সম্পদ সম্পূর্ণ মূল্যহীন যদি সেগুলো বাস্তবায়ন এবং ব্যবহারের জন্য যথোপযুক্ত নেতৃত্ব দেওয়া না যায়। কর্মীদেরকে পরিচালনা করা, তাদের প্রভাবিত করা, কাজ করার আগ্রহকে উদ্দীপিত করা, এগুলো হচ্ছে নেতৃত্বের অন্তর্ভুক্ত। নেতৃত্বের মধ্যে প্রেরণা দান বা মোটিভেশনটাই এক প্রকার নেতৃত্ব দান। ঠিক আছে,
তাহলে বুঝতে পারলেন। এরপরে 4 নাম্বার কি, নেতৃত্ব দিলেন, মোটিভেশন দিলেন, সংগঠিত করলেন, পরিকল্পনা সিদ্ধান্ত নিলেন, ধাপে ধাপে 1 2 3 হয়ে গেল। এখন যদি নিয়ন্ত্রণ না থাকে আপনার, তাহলে কিন্তু হবে না। ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ ধাপ হলো নিয়ন্ত্রণ। ব্যবস্থাপক প্রথম ধাপে প্রণীত পরিকল্পনার আলোকে কর্মীদেরকে যেসব কার্য সম্পাদন করার নির্দেশ দেন, সেগুলো তারা সঠিকভাবে করছে কিনা মূলত তা দেখাই হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কি, এই এতটুকু যদি দিয়ে দেন তাও হয়ে যায়, এতটুকু নিয়ন্ত্রণ। কাজের অগ্রগতি মনিটর করা হচ্ছে নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য। ঠিক আছে, প্রতিষ্ঠানের সুনির্ধারিত পরিকল্পনা মোতাবেক কাজ চলতেছে কিনা, লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পদ এবং লোকবলের ব্যবহার হচ্ছে কিনা ঠিক মতো, এইটা দেখাটাই হচ্ছে নিয়ন্ত্রণ করা। এবং নিয়ন্ত্রণকালে, এই বাক্যটা লাস্টের বাক্য আপনি দিয়ে দিতে পারেন, নিয়ন্ত্রণকালে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আবার সেই ওই পরিকল্পনায় চলে যাবেন। দেখেন, নিয়ন্ত্রণে এখানে আপনি এই কথা লিখতে পারেন যে কোনো প্রকার সমস্যা ধরা পড়লে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, নতুন করে আবার পরিকল্পনা নেওয়া হবে। তার মানে আপনি চক্রাকারের আবার প্রথমে চলে গেলেন। বুঝতে পারছেন, সারা পৃথিবীব্যাপী ব্যবস্থাপনার বহু রকমের পরিবর্তন এসেছে, ফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের বিভিন্নমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তাই বর্তমান জটিল এবং গতিশীল পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যবস্থাপকদের যেমন দক্ষতায় নিজেদের ভূমিকা সম্পর্কে সজাগ থাকতে হবে। এই ভূমিকাটা আপনি যেভাবে পারেন সেভাবে দিতে পারবেন। তাহলে কি বুঝতে পারছেন, এটা কিন্তু চিত্র দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আর একটা প্রশ্ন পড়লে কিন্তু আমাদের এই অধ্যায়ে, আমরা আজকে ক্লাস শেষ এবং এই অধ্যায় শেষ। আমি কিন্তু আপনাদের ডাবল স্টার প্রশ্নগুলো পড়াইতেছি না, ঠিক আছে? আমি শুধুমাত্র 10ম ব্যাচের জন্য ট্রিপল স্টার আর 9ম ব্যাচের জন্য ট্রিপল স্টার পড়াচ্ছি। মানে যা পড়াচ্ছি এইগুলো 2 ব্যাচের জন্যই কিন্তু পরীক্ষায় এসে পড়ছে, আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন পড়াবো, সাংগঠনিক আচরণ অধ্যয়নের গুরুত্ব। তাহলে আপনি চাইলে এই 4টা প্রশ্ন পড়লেই আপনি এখান থেকে ভাগ্য ভালো থাকলে 3টা প্রশ্ন পাইয়া যেতে পারেন। ঠিক আছে, ঘুরে ফিরে এর মধ্যে থেকে আসে পড়তে পারে। আর বাকি কটা পড়লে আপনার টোটালি 3টা 3 মিস যাবে না। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা পড়বো। 4 নম্বরে কি আছে দেখেন, সাংগঠনিক আচরণ অধ্যয়নের গুরুত্ব, মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বইটাই যেটা পড়তেছি, এইটা পড়ার গুরুত্বটা কি দেখেন। 8 মার্কসে আসতে পারে, সর্বোচ্চ 8টা দিছি, যদি 5-এ আসে আপনি চাইলে 5-7টা দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। সাংগঠনিক আচরণ, অর্গানাইজেশনাল বিহেভিয়ার হলো ব্যক্তি ও গোষ্ঠীর কর্মসংস্থান সংক্রান্ত আচরণ বিশ্লেষণের একটি ক্ষেত্র। বুঝতে পারছেন, যা কর্মদক্ষতা বাড়ায় এবং প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করতে সহায়তা করে। আর সাংগঠনিক আচরণটা পুরোপুরি ভাবে পিওর সায়েন্স না, এটা কি ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আচরণ বিজ্ঞান, এইগুলোর সমন্বয়ে সাংগঠনিক আচরণ। তার মানে আমরা যে বইটা এখন পড়তেছি, এটার মধ্যে ব্যবস্থাপনা পাবো, মনোবিজ্ঞান পাবো, সমাজবিজ্ঞান পাবো, আচরণ বিজ্ঞান পাবো, আচরণগত অর্থনীতি পাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি এইভাবে ভূমিকাটা দিতে পারেন। এরপরে আমরা সাংগঠনিক আচরণ অধ্যয়নের গুরুত্ব আছে 8টা গুরুত্ব, আমি পয়েন্টস গুলো আপনাদের একটু বুঝাই দিই। প্রথম গুরুত্ব হচ্ছে কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে। আপনার যদি আপনি সাংগঠনিক আচরণ পড়েন, তাহলে আপনার কর্মদক্ষতা বাড়বে, উৎপাদনশীলতা, মানে আপনি আগে যে উৎপাদন করতে পারতেন, আপনার দ্বারা কোম্পানি আরো বেশি পণ্য প্রোডাক্ট উৎপাদন করাইতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছেন? 2 নম্বরে আছে কি দেখেন, নেতৃত্ব উন্নয়ন, মানে একজন ব্যবস্থাপক, তিনি তো একজন নেতা। ঠিক আছে, ব্যবস্থাপক বা নেতা যাই বলেন না কেন, তিনি তার যে নেতৃত্বের ধরন সেটাকে উনি উন্নত করতে পারবেন যদি তিনি সাংগঠনিক আচরণটা পুরোটা পড়েন। ঠিক আছে, অনেক বিষয় আছে এর মধ্যে। যেমন আমরা প্রথমেই জানলাম যে মানবীয় সম্পর্ক দক্ষতা একজন ব্যবস্থাপকের থাকা দরকার। অনেক ব্যবস্থাপকের কিন্তু মানবীয় সম্পর্ক দক্ষতা একেবারে নাই, জিরো। ঠিক আছে, কাজেই আমাদের এই মানবীয় 4টা দক্ষতা সমন্বয় থাকা লাগবে। আপনি যদি অর্গানাইজেশন বিহেভিয়ার পড়েন, তাহলে নেতৃত্ব উন্নয়ন ঘটবে আপনার। 3 নম্বরে কি আছে দেখেন, কর্ম পরিবেশ উন্নয়ন। যদি সাংগঠনিক আচরণটা আপনি অধ্যয়ন করেন, তাহলে আপনার যে প্রতিষ্ঠান, সবাই যদি এই সাংগঠনিক আচরণটা পড়েন, তাহলে কালকের থেকে 1 সপ্তাহ পরের থেকেই কর্ম পরিবেশের উন্নয়ন ঘটতে শুরু করবে। তাহলে 3টা পয়েন্টস কি ভালো করে বুঝলেন। 4-5 কি দেখেন, প্রতিষ্ঠানে অবশ্যই দ্বন্দ্ব এবং বিভিন্ন সমস্যা থাকে, সব প্রতিষ্ঠানে আছে। সাংগঠনিক আচরণটা অধ্যয়ন করলেই প্রতিষ্ঠানের এই দ্বন্দ্ব সংঘাত নিরসন করা যাবে, কারণ সাংগঠনিক আচরণ এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ দেখায় দেয়। বুঝতে পারছেন? 5 নম্বরে কি আছে, কর্মীদের অনুপ্রেরণা বৃদ্ধি। সাংগঠনিক আচরণ অধ্যয়নের মাধ্যমে একজন কর্মী কাজের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি করতে পারবেন। ঠিক আছে, আবার কর্মীদের মনোবিজ্ঞান
বৈজ্ঞানিক যে বিষয়গুলো এবং তাদের যে চাহিদা সেইটা বোঝার জন্য একজন ম্যানেজারের সাংগঠনিক আচরণটা পড়া দরকার। 6 নম্বর কেস দেখেন, পরিবর্তন ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। পরিবর্তন ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি মানে কি? কারণ হলো আমাদের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে রাজনৈতিক পরিবেশ, বিশ্ব বাজার ব্যবস্থা, তারপরে আপনার বাজারের সাথে রিলেটেড যে উত্থান পতন সবকিছু তো চেঞ্জ হয়। এই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদেরকে যোগ্য করে গড়ে তোলে সাংগঠনিক আচরণ। কারণ আবার একজন কর্মীর আচরণটাও কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে? কাজে সাংগঠনিক আচরণের মাধ্যমে, যেহেতু সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান মানুষ, ঠিক আছে, কাজে মানুষের আচরণ বোঝা মানে সংগঠনের আচরণ বোঝা, ঠিক আছে? পরিবর্তন এবং অভিযোজন, পরিবর্তনটা বুঝলেন, আর অভিযোজনটা কি? অভিযোজন অ্যাডাপ্টেশন মানে হলো একটা নতুন কর্মী একটা প্রতিষ্ঠানে আসলো, আসার পরে ওই কর্মীটা প্রতিষ্ঠানের সাথে কিভাবে নিজেকে মানায় নিচ্ছে, সেটা হলো অভিযোজন, ঠিক আছে? এই অভিযোজন করা বা পরিবর্তন সামলে নেওয়া, পরিবর্তনের সাথে অ্যাডজাস্টমেন্ট সম্ভব হবে যদি সাংগঠনিক আচরণ পড়া থাকে বা এই সম্পর্কে জ্ঞান থাকে। এখানে কি বলছে? সাংগঠনিক আচরণ অধ্যয়নের মাধ্যমে ব্যবস্থাপনার কার্যকারিতা বাড়ে এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। বুঝতে পারছেন? সিদ্ধান্ত গ্রহণের সহায়ক। দেখেন, প্রতিষ্ঠান মানে হলো সিদ্ধান্ত, প্রত্যেকটা কর্মীকে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হবে আপনি যদি সাংগঠনিক আচরণ অধ্যয়ন করেন। এখানে বিভিন্ন তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহযোগিতা করবে এটা, এই শাস্ত্রটা, ঠিক আছে? কর্মীদের আচরণ বিশ্লেষণ করে কার্যকর নীতি এবং কৌশল গ্রহণে সাংগঠনিক আচরণ পথ দেখাবে। 8 নম্বরে কি আছে দেখেন, প্রতিষ্ঠান মানে হচ্ছে দলগত কার্যক্রম। বুঝতে পারছেন? গ্রুপ ওয়ার্ক। এখানে আপনি যদি সাংগঠনিক আচরণটা পড়া না থাকে, তাহলে আপনি একবারে দলের মধ্যে থেকেও আপনি একবারে এমন আচরণ করবেন, আপনার দলের আর 9 জন আপনাকে পছন্দ করবে না, আপনি তাদের সাথে মিশতে পারবেন না। এক পর্যায়ে প্রতিষ্ঠান ছেড়ে চলে আসতে হবে। যদি আপনার সাংগঠনিক আচরণটা পড়া থাকে, কিভাবে একজন সংগঠনের আচরণ করবেন, কিভাবে দলগত আচরণ করবেন, সেটা যদি আপনি জানেন, তাহলেই আপনি দলের মধ্যে টিকে থাকতে পারবেন। তা না হলে ওই কোম্পানি একদিন আপনার ভালো লাগবে না। বুঝতে পারছেন? তার মানে যে 8টা পয়েন্টস আছে, সাংগঠনিক আচরণ অধ্যয়নের গুরুত্ব এই 8টার বাইরে নাই, এই 8টাই। তাহলে আপনি 8টা যদি ভালো করে পয়েন্টস গুলো বুঝেন, তাহলে ভিতরে লিখে দেবেন পয়েন্টস। স্যাররা ওই ভিতরেরটা লেখা দেখে না সাধারণত, বুঝছেন? এই দেখলেই হয়ে যায়। এই সেদিন এক স্যার বললেন, পরিসংখ্যান স্যার, আমরা খালেদ ভাই তো ছিলেন, বললো না যে আমরা খাতায় যে মার্কস দিব, সে অনেকের ক্ষেত্রে সেই অপশনটা নাই, মানে যে 40%-এ পাস, সেই পাশের 40% অ্যান্সার করে নাই। বুঝতে পারছেন? মানে 40% অ্যান্সার করলে স্যার 40-তে 40 দেওয়া দেখে না, কথার কথা 40-তে 40 অনেক পাওয়া সম্ভব না, কিন্তু সেটাও লেখে নেই। কাজে আপনারা হাত চালু করবেন, এক সেট পরীক্ষার আগের দিন দিয়ে ফেলবেন বিগত বছরের প্রশ্ন তৈরি, ঠিক আছে? অনেকে কিন্তু হাত চালু না থাকে না, আত্মবিশ্বাস কাজে লাগে না। তাহলে হচ্ছে 8টা পয়েন্ট, ঠিক আছে? এটা দিলে আপনার সাংগঠনিক আচরণ অধ্যয়ন হয়ে যাবে। এখন যে প্রশ্নগুলো এই যে শেষ করলাম, ট্রিপল স্টার হয়ে গেল, এখন নবম ব্যাচে যারা আছেন তারা কিন্তু ডাবল স্টার প্রশ্নগুলো চোখ বুলাই দেন। চোখ বুলাইতে কিন্তু দোষ নাই, কারণ লিখবেন হাত দিয়ে। ধরে নেন আপনি সবই বানাই লিখবেন, যা পড়ে যাচ্ছেন মুখস্থ করে যাচ্ছেন, ওই অঙ্ক বাদে, টেকনিক্যাল দিকগুলো বাদে, চিত্র বাদে, ওই মুখস্থ কিন্তু লিখতে পারা সম্ভব না। কাজেই সবই আপনি বানাই লিখবেন, বানাই লেখাটার মান যাতে ভালো হয় এই জন্য আপনি একটু বেশি বেশি করে পড়বেন, আর কোনো প্রশ্ন যাতে মিস না হয়। একটা প্রশ্ন একেবারে আসে নাই, লিখতে পারলেন না, তো মোটামুটি একেবারে না লেখার থেকে মোটামুটি লেখা তো ভালো। এই জন্য চোখ বুলাই যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু বেশি বেশি পড়ে যাবেন। প্রথম 5টা অধ্যায় পড়েন, প্রথম 6টা অধ্যায় পড়েন, বেশি পড়েন, ঠিক আছে? আচ্ছা, আবার একটা না প্রথম 5টা 6টা পড়ে দেন না, কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন আসে না, তাহলে আপনি প্রথম 5টা না পড়ে প্রথম 4টা পড়লেন, পরে 2-3টা অধ্যায় বাদ দিয়ে শেষের থেকে পড়লেন, এইভাবে, ঠিক আছে? যেমন পরিসংখ্যানের ক্ষেত্রে কিছু কিছু অধ্যায় আপনাকে একটু বাদ দিয়ে পড়তে হবে, সহজ অধ্যায়গুলো পড়তে হবে, ঠিক আছে? তা আচ্ছা, এই পর্যন্ত আজকে 40 মিনিট হয়েছে। আমাদের কিন্তু এই সাংগঠনিক আচরণের প্রথম অধ্যায় শেষ। এর আগের দিন ব্যবসায় যোগাযোগের প্রথম অধ্যায় কিন্তু শেষ করছি, খুব সুন্দরভাবে ভিডিওটা দেখেন। আর তার আগের দিন পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের কিছু শেষ করছি, কিছু বাকি আছে। আমরা আগামী শনিবার পরিসংখ্যানের ওই যেগুলো বাকি আছে ওগুলো পড়বো। পরিসংখ্যানে আপনারা 80-র মধ্যে 80 পাবেন। দুইটা তিনটা অঙ্ক আসে, অঙ্কটা যদি বইয়ের থেকে হুবহু কমন পড়ে যায়, মিল করতে পারলে 80-তে 80 পাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ শনিবার দিন থাকেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তা আমরা রেখে দিচ্ছি, তাহলে কেউ কিছু যদি বলেন না বলেন তাহলে রেখে দেই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। 10টায় আমাদের আজকে শিডিউল অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? কার্য ব্যবস্থাপনা, যেটার বই আমাদের কিন্তু নাই, নবম ব্যাচ অষ্টম ব্যাচ বই দেয় নাই, দশম ব্যাচ। তাহলে আমরা যেহেতু বই নাই, কাজে ওই ক্লাসটা আপনারা সবাই থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা আবার রিভিশনে যাচ্ছি, প্রথম অধ্যায় থেকে আমরা আবার পড়বো কার্য ব্যবস্থাপনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।